আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আব্বু আম্মু তাদের উপকারের প্রতিদান দিতে গিয়ে আমাকে তুলে দিয়েছে রাক্ষসীর হাতে। এক কথায় জীবনটা শেষ করে দিয়েছে। চলুন বুঝিয়ে বলি আর পরিচয় পর্বটাও শেষ করে দেই। আমি আনোয়ার হুসাইন, বাবা মায়ের আমরা 2 সন্তান। আমার ছোট একটা বোন আছে, সে 10ম শ্রেণীর ছাত্রী। আর আমি এবার ভার্সিটি সেকেন্ড ইয়ারে এক্সাম দিয়ে অবসর সময় পার করতেছি। মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি। আর আব্বুর বন্ধু অনেক বড় লোক, উনি সব বিপদে আমাদের পাশে থেকেছেন। আর এসবের বিনিময়ে আমাকে চেয়েছে তার মেয়ের জন্য। আঙ্কেলের মেয়ে নাকি আমাকে না পেলে মরে যাবে। মায়া আঙ্কেলের মেয়ে, প্রচন্ড রাগী মেয়ে, যা চায় তাই হাসিল করে থাকে। আর এই মেয়ের বাকি ইতিহাস পরে জানতে পারবেন। আর তাই এই সময়েই আব্বু আম্মু আমাকে তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি ভাবছেন আব্বুর বন্ধুর মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতেছে? তাহলে সম্পূর্ণ ভুল ভাবতেছেন। চলুন প্রথম থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্সিটির বেস্ট কাপল অব দ্য ইয়ারে অনেকজন অংশগ্রহণ নিয়েছে, সিনিয়র জুনিয়র অনেকেই। কোয়ার্টার ফাইনালে এসে মাত্র 8 দল টিকেছে। তার মধ্যে সব থেকে এগিয়ে মায়া সাইসের জুটি। তারপরে আমি আর মিম। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে 4 দল বাদ হয়ে গিয়েছে, আর বাকি 4 দলের মাঝে চলবে ফাইনাল। খেলায় আমি দ্বিতীয় স্থান, সেটা মায়া মানতে রাজি না। তারপরেও কিছু না বলে চুপচাপ চলতে লাগলো দিনকাল। ফাইনালের দিন ঠিক করা হলো 5 দিন পর। তবে এবার অন্যদিন খেলা হতো কোলে করে 100 মিটার দৌড়, হাত ছুঁয়ে বলে দেওয়া, আরো কিছু হতো। তবে এবার তার সাথে নতুন একটা অপশন জুড়ে দিয়েছে, সেটা হলো কাপল ড্যান্স করতে হবে 4 দলকে। কথাটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ ড্যান্স আমি কিছু কিছু পারি, তবে মিম খুব ভালো ড্যান্স পারে। মায়া আর সাইডের দিকে তাকিয়ে দেখি ওদের মুখটা কালো হয়ে গিয়েছে, কারণ এরা কেউই ড্যান্স জানে না। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মিমদের বাসায় ড্যান্স প্র্যাকটিস করতে। 5 দিনে মোটামুটি ভালো ড্যান্স শিখিয়েছে মিম আমাকে। যেহেতু মায়া আর সাইড ভালো ড্যান্স জানে না, তাই এটাই আমাদের প্লাস পয়েন্ট, আর এটার ফায়দাই উঠাবো আমি। যাক, ফাইনাল খেলায় মায়াদের থেকে সব দিক দিয়ে একটু পিছিয়ে থাকলেও ড্যান্সের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। মায়া আর সাইদ ওরা ড্যান্স মোটামুটি ভালোই করেছে, তবে ওরা ড্যান্সে নিজেদের স্টেপ মেলাতে পারিনি। যাক, এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা হলো, আমি আর মিম প্রথম হলাম। ব্যাস, মিম এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর অনুষ্ঠান শেষ হবার পর আমি আর মিম বাগানের এক কোণায় বসে রইলাম। তখনই দেয়ালের ওই পাশ থেকে কারো কথা কানে আসলো। কিরে মায়া, সাধারণ একটা মধ্যবিত্ত ছেলের কাছে হেরে গেলি তুই? স্যার, নতুন একটা নিয়ম করার কারণে এমনটা হয়েছে। তারপরেও তুই ছেলের কাছে হেরে গিয়ে নিজের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। বাদ দে, আর সময় হলে ওই হুসাইনের বাচ্চাকে আমি দেখে নিব। তুই কিছু বলিস না কেন ওই হুসাইনকে? আরে, সে বাবার বন্ধুর ছেলে, তাই জোর দিয়ে কিছু বলতে পারি না। আরো অনেক সমস্যা আছে যা তুই বুঝবি না। ওকে চল, বাসায় যাই। তারপর আর তারা চলে গেল। তখন মিম আমাকে বলল, মায়া কি সত্যি তোমার আব্বুর বন্ধুর মেয়ে? হুম। তুমি এই মেয়েটার থেকে দূরে থাকবা সব সময়, না জানি কবে তোমার ক্ষতি করে বসে। ওকে ম্যাডাম, আর চলেন এখন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। মিম, ওকে মহারাজ চলেন। তারপর মিমকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। মিম হলো প্রিন্সিপাল স্যারের মেয়ে। জানি না কেন অনেক ভালো লাগে মেয়েটাকে। আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে গেলাম দুজন, এটা প্রিন্সিপাল স্যারও জানে। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সন্ধ্যায় উঠে দেখি মায়া ফোন দিয়ে রেখেছে কয়েকটা। ফোনটা সাইলেন্ট ছিল, তাই সজাগ পাইনি। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম। ফোন রিসিভ করার পর মায়া বলল, একটা অনুষ্ঠানে জিতে তোর ভাব তো দেখি আকাশে উঠে গেছে। ঘুমাইলে সবাই আকাশে উড়ে, কি বলবি বল। আর ফোন দিয়েছিস কেন? তোর সাথে প্রেম করব তাই। গাঁজার দাম কত হয়েছে রে? আমি কিভাবে জানবো ওইসব ছাই পাশের দাম কত? তাহলে গাঁজাখুরি কথা বলতেছিস কেন তাহলে? ওই চুপ কর। আর পরশুদিন ক্লাসের নোটগুলো আমাকে দিয়ে যা। কেন, তুই ক্লাস করিসনি পরশুদিন? করেছি, তবে নোট করিনি। আর এত ভাবনা নিয়ে তাড়াতাড়ি এনে দিয়ে যা। আমাকে কি তুই তোর কাজের লোক ভাবিস নাকি? তোর প্রয়োজন তুই এসে নিয়ে যা। কথাটা বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল। আমিও আবার শুয়ে গেলাম। ঘুম আসছে না, তাই শুয়ে না থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম।
কিছুক্ষণ পর হঠাৎ কেউ মাথায় থাপ্পড় দিল। তাকিয়ে দেখি মায়া। আমাকে বলল, কি রে, ফোনে কি বলছিলি? কখন? একটু আগে যে বললি আমি কি তোর গোলাম নাকি, কথাটা? তো ভুল কি বলেছি? তোর লাগলে তুই এসে নিয়ে যা, আমি কেন দিতে যাব? আমার কি ঠেকা পড়ে আছে নাকি? সময় আসলে দেখবি কে কার গোলাম হয়। ওকে বলেই মায়া নোটগুলো নিয়ে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, তুই যে আমাকে এখান পর্যন্ত আনিয়েছিস তার শাস্তি আমি তোকে দিব। বলেই মায়া চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। সকালে দেরি হয়ে ভার্সিটিতে গেলাম। গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাই মিম আর আমি সেখানে গেলাম। গিয়ে দেখি মায়া আর সাইদের কথা কাটাকাটি হচ্ছে। তাই সবাই তাকিয়ে দেখতেছে। হঠাৎ মায়া সাইদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা পারেও। এই নিয়ে হয়তো 12 ওদের ঝগড়া হয়েছে, আর শাস্তি হিসেবে সাইদকে একটা কষে করে চর খেতে হয়েছে। এসব বাদ দিয়ে গিয়ে ক্লাসে মন দিলাম। লাঞ্চ টাইমে মিম আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। বিকেলে বাসায় এসে দেখি মায়া আর ওর আম্মু এসে বসে আছে। আমি সালাম দিয়ে ভিতরে চলে গেলাম। সবকিছু রেখে চলে গেলাম শাওয়ার নিতে। বাহিরে এসে দেখি মায়া আমার পড়ার টেবিলে বসে কি যেন লিখতেছে। তাই মায়াকে বললাম, ওই তুই কি লিখিস? লাভ লেটার। বেশি বক বক করবি না, এমনিতেই মাথা গরম আজকে। আপনার তো সারা শরীরে কারেন্ট চলে 12 মাস। মানে তুই কি বলতে চাইছিস? মানে খুব সহজ। তোর কাছে এটা নতুন কি? দুদিন পর পর সাইদকে মারবি, পরের দিন গিয়ে সরি বলে সব ঠিক করে ফেলবি। তাই অভিনয় না করে যা করার করে বিদায় হ। মায়া লিখা আটকে দিয়ে উঠে চলে গেল। আর কেমন যেন রাগী চোখ দেখিয়ে গেল। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে মিমের সাথে বসেছিলাম। তখনই মায়া এসে সামনে এসে দাঁড়ালো। তখন মিম আমাকে বলল, চলো রাজ, অন্য কোথাও গিয়ে বসি। চলো। ওই হুসাইন, তুই বলেছিলি না সাইদকে থাপ্পড় দিয়ে আমি আবার সরি বলে সব ঠিক করে ফেলি? এবার আমি সব শেষ করে দিয়ে এসেছি। তো আমি কি করব এতে? কিছু করতে হবে না। শুনে রাখ, এই মায়া কারোর উপর নির্ভর করে বাঁচে না। দেখবো তোর এসব ভাব কতদিন থাকে। বলেই মিমকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে গেল প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে। তাই আমি গেটের বাইরে বসেছিলাম। মিম বের হওয়ার সময় কেমন রাগী একটা লুক দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বলল, হোসেন, তুমি মায়ের থেকে দূরে থাকবে, ওর সাথে আর কথা বলবে না। কেন, কি হয়েছে? একটু আগে আমার একটা বান্ধবী এসে বলল মায়া নাকি আমার আর তোমার সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চাইতেছে। তুই সত্যি একটা বোকা। মানে? মানে হলো, এই মায়া বুঝি আমাদের মাঝে সম্পর্কের ফাটল ধরাতে পারবে। আর তুমি যেহেতু ওর কথা জেনে নিয়েছো, তাই ওর উল্টাপাল্টা কথা বললে সেটা এড়িয়ে চলবে, তাহলেই হবে। ওকে, কিন্তু তারপরেও তুমি ওর থেকে দূরে থাকবে। যে এই ফাজিল মেয়ে না জানি কখন কি করে বসে। ওকে ঠিক আছে, এবার চলেন বাসায়। চলো। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম নিজের বাসায়। রাতে বসে বসে পড়তেছিলাম। তখনই মোবাইলটা বেজে উঠে তাকিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলাম। মায়া বলে উঠল, কিরে, ফোন ধরতে এত সময় লাগলো কেন? কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। বাবু, এত রাগ করে না। রাগ শরীরের জন্য ভালো না। আচ্ছা বল, কি বলবি? খেয়েছিস রাতে নাকি এখনো না খেয়ে পড়তেছিস? এসব বলতে ফোন দিয়েছিস? তো তোকে কি প্রেম করার জন্য ফোন দিব নাকি? কথাটা শুনে ফোনটা কেটে দিলাম। কি একটা মেয়ে রে বাবা, আমার পিছনে এভাবে লেগে থাকে। এভাবে কিছুদিন চলে গেল। ভার্সিটি দিনগুলো সুন্দরভাবে কাটতে লাগলো। একদিন সকালে ভার্সিটিতে ঢুকতে যাব, তখনই পিছন থেকে মায়া ডাক দিল। তাই দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে, কিছু বলবি? তোর জন্য মিম একটা সারপ্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে, যা ভেতরে। মায়াকে আর কিছু না বলে চলে গেলাম। আল্লাহ জানে কি হয়েছে। এসব ভাবতে ভাবতে ভিতরে আসতেই মিমকে দেখলাম মাঠের কোণে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মিমের দিকে এগিয়ে যেতেই মিম আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। মিম এসেই আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, হোসেন, এগুলো কি? আমি কি তোমাকে কোন ভালোবেসেছিলাম যে তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে? মিমের কথা শুনে কিছু বুঝতে পারতেছি না, তাই খামটা খুলে দেখতে লাগলাম। খামের ভিতরে কিছু ছবি, যেটাতে আমি মায়াকে জড়িয়ে ধরে আছি। এরকম আরো কিছু ছবি আছে। ছবিগুলো দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো। এটা কিভাবে সম্ভব কিছুই বুঝতেছি না। ছবিগুলোতে ডুব দিলাম। তখনই মিমের মাথায় ঘোর কাটলো। সারা কলেজ জানি তুমি আর মায়া একজন আরেকজনের শত্রু, আর ভেতরে ভেতরে এসব করো। প্লিজ চুপ করো, আমাকে ভাবতে দাও। না, তুমি আগে এটা বলো, আমাকে কেন এসবের মাঝে টানলে? আমি কি দোষ করেছি? মিম, তুমি এগুলো পেয়েছো কোথায়? আমার বইয়ের ভেতরে একটু আগে পেয়েছি। বুঝেছি।
আসো আমার সাথে। তারপর মিমকে নিয়ে গেলাম মায়ার কাছে। মায়া এক কোনায় ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল। আমি গিয়ে মায়াকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি মায়া? মানে কোনগুলা? দেখ, রাগ উঠাবি না, আর এমন ভাব নিচ্ছিস যে তুই কিছু জানিস না। মায়ার হাতে খামটা ধরিয়ে দিলাম। তারপর মায়া সেগুলো খুলে দেখে আমাকে বলল, দেখ, তোর যদি আমাদের সম্পর্কের কথা কাউকে বলতে লজ্জা পাস তাহলে এতে আমি কি করব? আর এগুলো ব্যাপারে আমি কিছুই জানি না। তোর আর আমার সম্পর্ক মানে? মানে এটা তোকে বলতে হবে? দেখ মায়া, সত্যিটা কি বল, না হলে রাগ উঠলে কি করব তা তুই ভাবতেও পারবি না। সত্যি বলার কি আছে? আর হ্যাঁ, তোর আর আমার মাঝে একটা সম্পর্ক আছে, ভালোবাসার। এটা তো আর অস্বীকার করতে পারবি না। কি আছে? রিলেশনশিপ। ব্যাস, রাগটাকে আর আটকাতে পারলাম না। ঠাস করে মায়ার গালে একটা চড় বসিয়ে দিলাম। আশেপাশে সবাই হা করে তাকিয়ে রইল আমার দিকে। তাই মায়াকে বললাম, আমাদের রিলেশনের প্রথম উপহার দিলাম, আর যদি আমার আর মিমের মাঝে আসতে চাস তাহলে জানে মেরে ফেলবো, বলে দিলাম। মায়া গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিমকে নিয়ে চলে যাচ্ছিলাম, তখনই তিশা ডাক দিয়ে বলল, তোকে আমি দেখে নিব। আমি ওর কথার কর্ণপাত না করে চলে গেলাম মিমকে নিয়ে। তারপর মিমে রাগ করে বাসায় চলে গেল। মন এমনিতেই খারাপ, তাই ক্লাস না করে বাসায় চলে আসছি। মন খারাপ তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে মাথায় কারো হাত বোলানোর কারণে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি মায়া আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। লাফ দিয়ে উঠে দূরে সরে গেলাম। তারপর মায়াকে বললাম, তুই এখানে কি করিস? বাবু, তোমার ঘুম ভেঙে গেছে? ওই কিসব আবল তাবল বলতেছিস? আর তুই আমাদের বাসায় আসলি কখন? এমন ভাবে বলছিস যেন তোদের বাসা থেকে আমাদের বাসা কয়েক কিলোমিটার দূরে, সামনেই তো, তাই মন চেয়েছে চলে আসলাম। আসছিস ভালো কথা, তো তুই আমার রুমে কি করিস? এমনি ছ্যাঁকা খেয়ে কি অবস্থা দেখতে এলাম। তুই এগুলো করছিস কেন? তোর জন্য আমি সাইদের সাথে ব্রেকআপ করলাম, আর তুই রিলেশনে থাকবি, এটা কি মানতে পারি বল? দেখ, এসব বাদ দিয়ে রাত্রিকে সব সত্যি বলে দে, মেয়েটা না হলে ভেঙে পড়বে। অসম্ভব। আমি যতদিন অন্য একটা রিলেশনে না যাচ্ছি ততদিন তুইও সিঙ্গেল থাকবি। মায়ার কথা শুনে রাগও উঠলো, আবার হাসিও পেল, তাই পিক করে হেসে দিলাম। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে। কেন, আমি হাসির কি বললাম? এই যে বললি তুই রিলেশনে যাওয়ার আগ পর্যন্ত আমাকে সিঙ্গেল থাকতে হবে, তোর রিলেশনের অপেক্ষায় বসে থাকলে আমি বুড়ো হয়ে যাব, তাও তুই রিলেশনে যেতে পারবি না। মানে? এক কথায় তোকে সহ্য করার ক্ষমতা ছিল একমাত্র সাইডের, তাকে ছেড়ে দিয়েছিস, তাই আর কারোর সাথে রিলেশনে যেতে পারবি বলে আমার মনে হয় না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছিস নাকি? অবশ্যই না, শুধু একটু সুবুদ্ধি দিতেছি, ভালো হয়ে যা, না হলে বিয়ের জন্য আঙ্কেল ছেলে পাবে না তোর জন্য। তুই সকালে থাপ্পড় দিয়েছিস, কিছু বলিনি, কিন্তু এখন এর অপমানটা কলিজায় গিয়ে লেগেছে। দেখ, আমি সত্য কথা বলেছি, এটা যদি তোর জন্য অপমান হয় তাহলে আমার কিছু করার নেই। তুই কি বলতে চাইছিস? আমি বিয়ের জন্য পাত্র পাবো না? পাত্র পাবি, তোকে চিনে এমন পাত্র পাবি না, কারণ যারা তোকে চিনে বা স্বভাব সম্পর্কে জানে তারা কখনোই তোকে বিয়ে করবে না। ওকে, আমি আজকে তোকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি এমন কাউকে বিয়ে করব যে কিনা আমাকে একদম কাছ থেকে চিনে, সেটা যেভাবেই হোক। ওকে, আমিও দেখবো। ওকে, আর হ্যাঁ, মিমের সাথে সম্পর্কের কথাটা ভুলে যান। এমন বিষ ঢেলেছি যে সে তোর দিকে তাকালেও থুতু ফেলবে। মিমের সাথে খারাপ কিছু করলে বা বলে থাকলে আমি যে তোর কি অবস্থা করবো তা তুই ভাবতেও পারবি না। আমাকে যে সকালে চট দিয়েছিস তার ফল, আর অপমানের ফলটা বাকির খাতে তুলে রাখলাম। বলেই মায়া চলে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি মিমের একটাও কল নেই। অন্য সময় তো কল দিয়ে পাগল করে ফেলতো, তাহলে আজকে একটাও দেয় নাই। তাই উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। মিমকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। মিম আসতে রাজি না, অবশেষে অনেক কষ্টে রাজি করালাম। পার্কে গিয়ে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম মিম আসতেছে। কিছুটা কাছে আসতেই দেখি মিমের চোখগুলোতে পানি জমে আছে। তাই আমি উঠে মিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিম, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না, বলো কি বলতে ডেকেছ? আমার হাতে সময় খুব কম। এমন ভাবে বলছো কেন? আগে তো কখনো এমন ভাবে কথা বলনি। আচ্ছা বলো কি বলবে। আগে এটা বলো, তোমার চোখে পানি কেন? এমনি ধুলো পড়েছে তাই। আমাকে অবহেলা করতেছো তুমি? আচ্ছা যা বলার বলো, বাসায় কেউ নেই তাই তাড়াতাড়ি ফিরতে হবে। আসলে মায়া যা বলেছে বা দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার আর মায়ার মাঝে এমন কিছুই নেই, আর হবেও না। মিম কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবতে লাগলো, তাই আবার বললাম, প্লিজ মিম, তুমি মায়ার কথা বিশ্বাস করো না। ওই মেয়েটা আমাদের আলাদা করার জন্য এসব বলতেছে।
মিম আমার দিকে কিছুক্ষণ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মায়ার সাথে নাকি তোমার বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকেই? কি? কে বলেছে এই ফাউল কথাটা তোমাকে? মায়া একটু আগে ফোন করে বলল তোমাকে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর তোমাদের মাঝে নাকি অনেকবার ফিজিক্যাল রিলেশনও হয়েছে। কথাটা শুনে মাথায় আগুন ধরে গেল। মেয়েটা এত নিচে নামতে পারে যা বলার মতো না। তাই মিমকে বললাম, মিম, কিছুদিন আগে তুমি আমাকে বলেছিলে না মায়া আমাদের মাঝে ফাটল ধরাতে চাই? এখন মায়া সেটাই করতেছে। আর তুমি জানো না মায়া জিতার জন্য যে কোনো কিছু করতে পারে বা বলতে পারে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, মায়া যা বলেছে সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? সবগুলো কথা মিথ্যা, আর ওই ছবিগুলো ছিল এডিট করা। তোমাকে বোকা বানিয়ে সে এখন মজা নিচ্ছে। মায়া আসলেই একটা খারাপ মেয়ে। বলেই মিম আমাকে জড়িয়ে ধরলো। আমিও মিমকে জড়িয়ে ধরলাম। তারপর মিমকে বললাম, মিম, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কেন, সন্দেহ আছে নাকি? না, আসলে তুমি এত সহজে ভুল বুঝে ফেলেছো আমাকে, যার কারণে অনেক কষ্ট পেয়েছি আমি। তবে বলেছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা চলো এখন মায়ের সাথে একটু মজা নেওয়া যাক। মানে কি করবে তুমি? দেখতে থাকো। বলেই ফোনটা পকেট থেকে বের করে মায়াকে ভিডিও কল দিলাম। মায়া রিসিভ করে আমাকে বলল, কিরে, এই সময় ফোন দিয়েছিস? মুখটা একটু ভার করে ফেললাম আর হালকা কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম, ওই তুই মিমকে কি এমন বলেছিস যে সে আমাকে থাপ্পড় দিয়ে চলে গিয়েছে? কিছু মন্ত্র পড়েছি, তাতেই কাজ হয়ে গিয়েছে। আচ্ছা, তোর কি মনে হয় তুই হালকা একটু বা বেশি মন্ত্র পড়লে আমার আর মিমের মাঝে ফাটল ধরাতে পারবি? এই দেখ। বলেই মিমকে টান দিয়ে আমার কাছে আনলাম আর কপালে একটা চুমু এঁকে দিলাম। ব্যাস, মায়া যা বোঝার বুঝে গিয়েছে। মায়া আর কিছু না বলে টুক করে ফোনটা কেটে দিয়েছে। এদিকে আমি আর মিম হাসতে হাসতে শেষ। মিমকে বাসায় নামিয়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। পরের দিন ভার্সিটিতে যেতেই দেখি মায়া এক কোণে দাঁড়িয়ে আছে। তাই আমি মায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? এমনি তোকে বলতে হবে নাকি? জানি কেন তোর মন খারাপ। যা তো, ফালতু বলিস না। আরে রাগ করিস না, আর যা পারিস না তা করতে গেলে এমনই হয়। আর তুই কিভাবে ভাবলি আমাদেরকে আলাদা করতে পারবি? মায়া এবার কিছু না বলে মুচকি হাসি হেসে দিল আর আমার দিকে খারাপ একটা লুক নিয়ে তাকালো। তাই বললাম, এভাবে তাকিয়েছিস কেন? না, এমনি। আর দেখি তোদের সম্পর্ক কতদিন ভালো থাকে। একবারে শরম হয়নি তোর, নাকি আরো পেতে চাস? বাবু সেটা সময় বলে দিবে। বলেই মায়া চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম ওইখানেই। তারপর হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখে। তাকিয়ে দেখি মিম। আমাকে বলল, হুসেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি, চলো ক্লাসে যাই। তারপর মিমকে নিয়ে ক্লাসে চলে গেলাম। তবে মায়া আবার কি করে তা নিয়ে টেনশনে পড়ে গেলাম। যাক, যা হওয়ার তা দেখা যাবে। দুপুরে মিম চলে আসলো। ক্লাস না করে আমি বিকেলে ক্লাস শেষ করে মিমকে নিয়ে একটু ঘুরতে গেলাম মনটা হালকা করার জন্য। তবে মায়ার সেই ভিলেনের মতো হাসিটা ভাবাচ্ছে আমাকে, কি না কি করে নিয়ে টেনশনে আছি। তখনই মিম আমাকে বলল, হুসেন, কি এত ভাবতেছো তুমি? না আসলে সকালে। তারপর মিমকে সব বললাম। তাই একটু চিন্তা হচ্ছে, ও যেই মেয়ে না জানে কি করে বসে। আরে, এ নিয়ে চিন্তা করো না, ও আর আমাকে ভুল বোঝাতে পারবে না। তুমি আরামে গিয়ে ঘুমিয়ে থাকো। এবার যদি আমাকে ভুল বুঝো তাহলে তোমার সাথে আর কখনোই কথাই বলবো না আমি। ওকে, আর তুমি ওই পেতনিটার থেকে দূরে থাকবে। ওকে। আর মায়া কিছু বললে আগে আমাকে জানাবেন, না জানিয়ে আবার মুখ খুলে বসে থাকেন না আবার। তুমি মায়াকে বলে দিবে আমার সাথে যেন কথা বলতে না আসে। ওকে, আর কিছু বলতে হবে? আর আমাদের দেখে যেন হিংসা না করে। ওলে পাগলি, সব বলে দিব এখন, ঠিক আছে? ওকে, এইখানে নিয়ে আসতে দেব। তোমাকে কিডন্যাপ করব বলে। শৈতান। চলো একটু হাঁটি, তারপর না হয় যা বাসায় চলে যাব। চলো। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। কিরে, কোথায় তুই? এই তো একটু বাইরে, বাসায় আসবো একটু পরে। তাড়াতাড়ি আয়, কাজ আছে একটু। ওকে, আসতেছি। বলেই ফোনটা কেটে দিলাম। তখনই মিম আমাকে বলল, বাসায় যেতে বলেছি নাকি? হুম। ওকে চলো, আজকে বাসায় চলে যাই, পরে আরেকদিন আসবো। ওকে চলো। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজা খুলে দিল। ভিতরে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে মায়া, আঙ্কেল আন্টি সহ আমাদের পরিবারের সবাই বসে আছে। আজকে তো অনুষ্ঠান বা এমন কোনো বিশেষ দিন নেই, তাহলে সবাই একসাথে বসে এই বাড়িতে। মায়ের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমাকে দেখে লজ্জা পাচ্ছে, এমন ভাব করতেছে। আমি অবাক হব নাকি? সবাই এইখানে কেন এটা ভাববো, এটাই বুঝতেছি না। তখনই আব্বু বলল,
কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস? যা গিয়ে মায়ার ওখানে গিয়ে বস। কোনো কিছু না ভেবে মায়ার পাশে বসে গেলাম। আস্তে করে মায়াকে জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখানে কেন সবাই? চুপচুপ বসে থাক, সব জানতে পারবি। কেন আমরা এখানে? আমি আর কিছু না বলে চুপচাপ বসে রয়েছি। কিছুক্ষণ পর আঙ্কেল বলে উঠলো, এবার বল, কবে ওদের বিয়ের দিনটা ঠিক করলে ভালো হয়? ওদের যেহেতু পরীক্ষাটা এগিয়ে এসেছে, তো পরীক্ষা শেষ হোক, তারপরে একদিন ধরে বিয়ে দিয়ে দিব। ওকে, তাহলে পরীক্ষাটা শেষ হোক। ওনাদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই মায়াকে আবার জিজ্ঞাসা করলাম, কার বিয়ের কথা চলতেছে? আমরা চলে গেলে সেটা তোর আব্বুকে জিজ্ঞেস করিস, তাহলেই হবে। মেজাজটাই খারাপ করে দিল, তাই আর কিছু না বলে বসে রইলাম চুপচাপ। কিছুক্ষণ পর মায়া এরা সবাই চলে গেল। তখনই আব্বুকে জিজ্ঞাসা করলাম, কার বিয়ে নিয়ে কথা বলছো তোমরা? কার আবার? তোর বিয়ে নিয়ে। কি? তোর আর মায়া আপুর বিয়ে নিয়েই তো কথা হলো এতক্ষণ। আব্বু আম্মু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি যে আমি ওই মেয়েকে বিয়ে করব? আমাদের মাথা ঠিক আছে বলেই তোর বিয়ে মায়ের সাথে ঠিক করেছি। আমি কোনোদিনও মায়াকে বিয়ে করব না। তোরা তো একজন আরেকজনকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? মায়াকে যে আমি ভালোবাসি এটা কে বলেছে তোমাদের? কেন, মায়া তো বললো তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস অনেক আগে থেকে। ওই মেয়েটা পাগল হয়ে গিয়েছে, আর আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তাই মায়া প্রতিশোধ নিতে এটা করতেছে। তুই আবার কাকে ভালোবাসিস? তারপর মোবাইল থেকে মিমের ছবিটা বের করে সবাইকে দেখালাম। তারপর মিমের সম্পর্কে সব বললাম। তখন আব্বু বলল, আচ্ছা, আমি মায়ের আব্বুর সাথে কথা বলে দেখি। আর হ্যাঁ, এই মায়া নামের মেয়েটাকে বউ করার স্বপ্ন ভুলে যাও। বলেই ভিতরে চলে গেলাম নিজের রুমে। রাগে মাথাটা গজগজ করতে লাগলো। এসব ফাউল চিন্তা বাদ দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই দেখি মোবাইলে কল আসতেছে। তাকিয়ে দেখি মায়ার ফোন, তাই বিরক্তি নিয়ে ফোন করলাম। মায়া বলল, ধাক্কাটা সামলাতে পেরেছিস তো, নাকি আবার অজ্ঞান হয়ে গিয়েছিস? জি, সামলেও নিয়েছি, আর তোর ব্যাপারে সব বলেও দিয়েছি। আর তারা এবার আঙ্কেলের সাথে কথা বলে তোর অভিনয় সমাপ্ত করে দিবে, চিন্তা করিস না। মায়া চুপ হয়ে গেল আমার কথা শুনে। বুঝলাম টেনশনে পড়ে গেছে মেয়েটা, তাই আবার বললাম, কিরে এবার তুই ধাক্কা খেলি নাকি? তবে দেখি কি করা যায়। দেখ মায়া, এসব সিরিয়াস বিষয় নিয়ে পাগলামি বন্ধ কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। খারাপ যাই হোক, বিয়ে তো আমি তোকেই করব। রাগে মাথাটা ফেটে যাচ্ছে, তাই ফোনটা কেটে দিলাম। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। ভিতরে যেতেই মায়া সামনে এসে দাঁড়ালো। আমি পাশ দিয়ে চলে যাওয়ার সময় মায়া বলে উঠল, এভাবে কতদিন পাশ কাটিয়ে চলে যাবি? কিছুদিন পর তো আমার হাতের মুঠোয় আসতে হবে। আমি কোনো কথা না বলে ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসে রইলাম। ক্লাস শুরু হতে অনেক টাইম বাকি, তাই ক্লাসে কেউ নেই, তাই মায়ের কথাগুলো ভাবতেছি। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। তাকিয়ে দেখি মিম। কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না বলে মিমকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি চলে আসলো আপনা আপনি। জানি না চোখের পানিটা কেন এসেছে। মিম হয়তো কিছুটা অবাক হয়েছে আমার এমন আচরণে। তাও মিম জিজ্ঞাসা করলো, হুসি, কি হয়েছে আমাকে বলো। কালকে বাসায় গিয়ে দেখি। তারপর মিমকে সব বললাম। এখন কি করব নিজেই বুঝতেছি না। আচ্ছা, তোমার আপু যেহেতু বলেছে কথা বলবে, সেহেতু দেখো কি হয়। মিম তুমি জানো না, মায়া যে করেই হোক এটা করে ছাড়বে। ওর মতো মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। হারে কিচ্ছু হবে না, দেখে নিও। তাই যেন হয়। আমরা কথা বলছিলাম, তখনই মিম ক্লাসে ঢুকে আর আমাকে মিমকে জড়িয়ে ধরা দেখে বলে, ক্লাসকে কি তোমরা পার্ক বানিয়ে ফেলবে নাকি? মায়া, তুমি কি শুরু করেছো এটা? আমি আবার কি করলাম? যা করার তা তো তোমরা করতেছো। মায়া, তুমি হুসাইনের বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছো কেন? আমার মন চেয়েছে তাই। তুমিও পাঠাও। আমি কি না করেছি নাকি? তুমি আর কাউকে পেলে না হুসাইনকে ছাড়া? নাকি হিংসা হয় আমাদের সম্পর্ক দেখে? আমি রাগী, তবে হিংসুটে না। আর হোসেনকে ভালো লেগেছে, তাই বিয়ে করতেছি, হিংসা করে নয়। বলেই মায়ের রুম থেকে চলে গেল। মিম এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিকেলে ক্লাস শেষ করে আমি মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম নিজের বাসায়। বাসাতে আসতেই দেখি সবাই মুখটা ভার করে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সবাই এভাবে মুখটা ভার করে বসে আছো কেন? মায়ের আব্বুকে ফোন দিয়েছিলাম। তো উনি কি বলল? বললো সে নাকি মায়ের সাথে কথা বলেছে, আর মায়া নাকি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আর তোকে না পেলে সে সুইসাইড করবে। সে মারা গেলে আমি কি করব? মারা যাবে না বেঁচে থাকবে সেটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। এখানে আমি কি করতে পারি? তবে মায়াকে আমি বিয়ে করব না, এটা শিওর। কি বলিস এসব? একটা মেয়েকে এভাবে মরতে দিব আমরা? আর তুই জানিস না ওর বাবা আমাদের কত বড় উপকার করেছে? উপকার করেছে ভালো কথা,
তার জন্য কি আমি তার মেয়েকে বিয়ে করব নাকি? আর আমি যে অন্য আরেকজনকে পছন্দ করি এটা জেনেও কেন আমার পিছনে পড়ে আছে? দেখ, বিয়ের আগে এমন সম্পর্ক সবারই থাকে। তুই বরং ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা কর, তাতেই ভালো। আব্বু তোমাদের কিভাবে বোঝাবো আমি? আঙ্কেলকে বলে দিও আমি এই বিয়ে করব না, মানে করব না। প্লিজ বাবা, একবার ভেবে দেখ। আব্বুকে থামিয়ে দিয়ে আমি বললাম, আঙ্কেলকে বলে দিও সে যদি বিয়ে নিয়ে আর একটা পাও বাড়ায় তাহলে তার মেয়েকে মরতে হবে। না, আমি নিজে সুইসাইড করব, তাহলেই দেখবে সব শান্তি হয়ে গিয়েছে। কথাটা শুনে সবার চোখ মুখ বড় বড় হয়ে গিয়েছে। আমি সেদিকে খেয়াল না করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে আবার রুমে এসে বসে রইলাম। তখনই মিম কল দিল। তারপর মিমকে সব খুলে বললাম। মিম তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে শুয়ে গেলাম। চোখে লেগে আসতেছিল, তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া। রাগটা মাথায় উঠে গেল। আবার মায়া নামটা দেখে একরকম বিরক্ত নিয়ে রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ফোন দিয়েছিস কেন এত রাতে? তোর সাথে কথা বলতে মন চাইতেছিল, তাই। কেন, ফোন দিতে পারি না নাকি? দেখ, কাজের কিছু বলা থাকলে বল, না হলে ফোনটা রেখে দিব। ওকে শোন, আজকে পরীক্ষার সাবজেক্টের চার্ট দিয়েছে, সেটা তোর ইমেইলে পাঠিয়ে দিয়ে রেখেছি, দেখ। থ্যাঙ্কস বলেই ফোনটা কেটে দিলাম। আর একটাও কথা বললাম না। তারপর আরামের একটা ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। আম্মু ডেকেছিল, কিন্তু এক প্রকার রাগ নিয়ে বেরিয়ে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে এক কোনায়, তাই আমি মিমের কাছে গেলাম। তারপর বসে রইলাম চুপ করে, মন খারাপ করে। তখনই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি মায়া। মায়া বলল, কিরে, তুই নাকি না খেয়ে চলে এসেছিস ভার্সিটিতে? তো কি হয়েছে? হাওয়ার উপর রাগ করতে নেই, ধর এটা খেয়ে নে। বলে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিল। এমনিতেই মাথায় রাগ, তার উপর আবার এসব ঢং করতেছে। তাই বললাম, দেখো মায়া, এমনিতেই মাথা ঠিক নেই, তার উপরে প্যারা দিস না প্লিজ, যা এখান থেকে। ওকে, তবে এগুলো খেয়ে নিস। বলেই প্যাকেটটা রেখে চলে গেল। আমি প্যাকেটটা নিয়ে দূরে ছুঁড়ে মারলাম। তখনই মিম আমাকে বলল, হুসেন, তুমি খেয়ে আসনি সকালে? আবার তুমি শুরু করো না প্লিজ। না, চলো গিয়ে খেয়ে আসি, আর সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন চলো খেয়ে আসি। তারপর মিমের জোরাজোরির কারণে যেতে হলো খেতে। নাস্তা শেষ করে চলে আসলাম ক্লাসে। বিকেলে ক্লাস শেষ করে বাসায় আসতে দেখি সবাই চুপচাপ করে বসে রয়েছে। আমি কাউকে কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসলাম। এভাবে দুদিন কেটে গেল স্বাভাবিকভাবেই। ভাবলাম আঙ্কেল হয়তো এই বিষয়টা নিয়ে আর এগোবে না, কিন্তু শুক্রবার আজকে, তাই সবকিছু বন্ধ। বিকেলে নিচে সবাই মিলে টিভি দেখতেছি। এমন সময় আঙ্কেল ফোন দিয়েছে আব্বুর মোবাইলে। আব্বু ফোন রিসিভ করে কথা বলতে লাগলেন। আব্বু আঙ্কেলকে বোঝাতে চাইতেন, কিন্তু আঙ্কেল বোঝার পাত্রই না। আব্বু তখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে সবার সামনে রাখলেন। তখন আঙ্কেল বললেন, দেখ, তুই হুসাইনকে যেভাবেই হোক রাজি করা, না হলে মায়া আমাকে হুমকি দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে যদি বিয়ের দিন তারিখ ঠিক না হয় তাহলে সে নিজেকে শেষ করে দিবে। তুই মায়ের মাকে একটু বুঝিয়ে বল। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তার একটাই কথা, বিয়ে পরীক্ষার হলেই চলবে, তবে 1 সপ্তাহের ভিতরে। বিয়ে কবে হবে সেই দিন তারিখ ঠিক করতে হবে। দেখ, এখন আমরা যেদিকেই যাই সেদিকেই বিপদ। বিয়ে ঠিক না করলে মায়াকে হারাতে হবে, আর ঠিক করলে আমার ছেলেকে হারাতে হবে। দেখ, তুই কি করবি জানি না, তবে হুসাইনকে যে করেই হোক বিয়েতে রাজি করাতে হবে। আমি কি করব নিজে বুঝতেছি না। দেখ, তুই হুসাইনকে বল, প্রয়োজন পড়লে আমার সব সম্পত্তি আমি হুসাইনের নামে করে দিব, তাও আমার মেয়েকে বাঁচা। দেখো, হুসাইন এসবে রাজি হবে না। আর তুই মায়াকে বুঝিয়ে বল যেন পাগলামি না করে। আরে সে কি কথা শোনার মেয়ে নাকি? ও যা বলবে তাই, না হলে কি করে বাকিটা তো তুই জানিসই। দেখো, যেদিকেই যাব সেদিকেই বিপদ দেখতে পাচ্ছি। আমি কি করব কিছুই বুঝতেছি না। দেখ, যেভাবেই হোক হুসাইনকে আমার মেয়ের জন্য চাই। প্রয়োজনে আমি সারা জীবন তোকে যা উপকার করেছি তার বিনিময় হিসেবে হলেও তোর ছেলেকে আমার মেয়ের জন্য চাই, তাও আমি মায়াকে হারাতে পারবো না। কথাটা বলে আঙ্কেল ফোনটা কেটে দিল। আর আমি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। উনি বিনিময়ে আমাকে চাইতেছে? কি বলবো, নিজেই ভাষা হারিয়ে ফেলেছি। আব্বুর দিকে তাকিয়ে দেখি মুখটা কালো হয়ে আছে। আমাকেও কিছু বলতে পারতেছেন না, আর ওইদিকেও সামলাতে পারতেছেন না। সবাই থ মেরে বসেছিলাম। তখনই আব্বু বলে উঠল, এবার বলো, আমি কোন দিকে যাব? নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। আব্বু আঙ্কেলের সাথে কথা বলে দেখি কি হয়। তুই আর কি বলবি? দেখলি না, উপকারের বিনিময় হিসেবে তোকেই চাইতেছি। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। উপকারের বিনিময় দিতে হবে এইভাবে তা জানতাম না আমি। এসব ভাবতেছি, তখনই আব্বু বলে উঠল, সব সমস্যা আমাকে ঘিরে।
আমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। তোকে বা মায়াকে কাউকে মরতে হবে না, আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। বলেই আব্বু নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আম্মু আর ছোট বোন গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আমি তখনও জিম মেরে বসে আছি। মিমকে ছাড়া বাঁচার কখনো কল্পনাও করিনি। আর এখন বিয়েতে রাজি না হলে হয়তো আব্বুকে হারাতে হবে। কি করব কিছুই বুঝতেছি না। এমন মনে হচ্ছে নিজের ভিতরে টেনশন বেশি হওয়ার কারণে সেটা জ্যাম হয়ে গিয়েছে। পরিস্থিতি আগে সামলাতে হবে। তাই উঠে আব্বুর দরজার সামনে গিয়ে বললাম, আব্বু আমি বিয়ে করব মায়াকে, তাও তুমি কিছু করো না প্লিজ। কিছুক্ষণ পর আব্বু বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে ছোট হওয়া থেকে বাঁচালি। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। পানির ট্যাপটা ছেড়ে দিয়ে মুখটা ধুয়ে নিলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, আবারও এক মধ্যবিত্ত হেরে গেল পৃথিবীর নিয়মের মাঝে। এসব ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ঠিক করে নিলাম যে হয়তো সুখে থাকতে পারবো না মায়াকে বিয়ে করে, তবে সবাইকে খুশি তো রাখতে পারবো, এতেই অনেক কিছু। তবে এটা করলে যে মিমের কাছে অপরাধী হয়ে যাব, এটা তাদের কিভাবে বোঝাবো? আমি কি করবো তা নিজে জানি না। হয়তো একজনের কাছে অপরাধী হব, তবে সবাইকে সুখে রাখতে পারবো, এতেই অনেক। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি তা নিজেও বলতে পারি না। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মিম। বুকটা দাগ করে উঠলো, তাও রিসিভ করলাম। মিম বলল, কি জনাব, ঘুম ভাঙেনি? এই তো। আচ্ছা, আজ থেকে নাকি আর ক্লাস হবে না, তাই ভার্সিটিতে আজ যাওয়ার দরকার নাই। ওকে, তুমি বিকালে একটু দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো? তুমি নদীর পাড়ে এসো। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর আঙ্কেলের বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার পর আঙ্কেল আন্টির সাথে কৌশল বিনিময় করে জিজ্ঞাসা করলাম, আন্টি মায়া কোথায়? সে তো ঘুমাচ্ছে। কেন, কোনো কাজ আছে নাকি? না আন্টি, ওর কাছে আমার একটা খাতা আছে, সেটা নিতে এসেছি। আচ্ছা, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। আমি আর কিছু না বলে সোজা উপরে চলে গেলাম মায়ার রুমে। গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মায়াকে কেউ দেখলে বলবে না মায়া এমন কাজ করতে পারে, কারণ ঘুমালে মায়াকে অনেক মায়াবী লাগে। মায়াকে হালকা করে ডাক দিতে সে আমাকে বলল, কিরে, তুই আমার রুমে এত সকালে? সূর্য আজ কি কোন দিকে উঠলো? ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া এসে আমাকে বলল, কিরে, কি বলবি বল? প্লিজ এসব কাহিনীগুলো থামা, আমি আর নিতে পারতেছি না। তুই কিসের কথা বলছিস? দেখ, ভাব ধরিস না প্লিজ। আর আমি হার মেনেছি তোর কাছে। এখন থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। তাও এসব ড্রামা বন্ধ কর। আমি তোকে বিয়ে করব, এখানে ড্রামা আসবে কোথা থেকে? আমি সিরিয়াসলি তোকে বিয়ে করব। বললাম তো আমি হার মেনেছি। প্রয়োজন পড়লে তোর পা গুলো দে, আমি তোর পা ধরে ক্ষমা চাইবো। আর তুই যা বলবি তাই শুনবো, প্রমিস? ভেবে বলছিস তো? বল কি করতে হবে এর বিনিময়ে? বাসার সবাই যেভাবে বলছে, তুইও তাদের কথা মতো আমাকে বিয়ে করে নে, ব্যাস, এটাই দাবি। মায়ার কথায় রাগ উঠতে লাগলো আমার। যে কথাটাই বলি সে সেই কথাটাকে ঘুরিয়ে এই জায়গাতেই আনে। নিজের রাগটাকে কন্ট্রোল করে বললাম, আচ্ছা বিয়ে করা ছাড়া কি আর কোনো উপায় নেই? আছে তো। তাহলে এতক্ষণ কথা না ঘুরিয়ে এটা উপায়টা বললেই তো পারতি। বল কি উপায়? আমাকে বউ বানিয়ে নে। মাথাটা নষ্ট হয়ে যাবে এই মেয়ের সাথে কথা বললে। তাই আর না বাড়িয়ে চলে আসলাম বাসায়। বিকেলে পার্কে মনমরা হয়ে বসেছিলাম। তখনই মিম এসে পাশে বসে গেল। আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, এভাবে বসে আছো কেন? কিছু না বলে মাথাটা নিচের দিকে চুপচাপ বসে রইলাম, কারণ মিমকে কি বলবো এটাই ভেবে পাচ্ছি না। তখন মিম আবার বলল, হোসেন, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আবার নতুন করে কি কিছু হয়েছে? নতুন করে কিছু হয়নি, যা ছিল তা শেষ করে ফেলেছে মায়া, আর আমি হেরে গিয়েছি মিম। মানেটা একটু খুলে বলো প্লিজ। কালকে বিকেলে মিমকে সব বললাম, বলেই চুপ করে গেলাম। মিমের চোখের কোণে পানি জমে আছে, কিন্তু হাত দেওয়ার অধিকারটা হয়তো হারিয়ে ফেলতেছি। এইভাবে কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইলাম। তখনই মিম আমাকে বলল, হোসেন, তুমি আমাকে ভুলে যেতে চেষ্টা করো, তাতেই ভালো। কারণ তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তোমাকে হয়তো আমাকে না হয় তোমার বাবার সম্মান আর জীবনটা একটা বেছে নিতে হবে। তাই তোমার জন্য ভালো হবে আমায় ভুলে যাওয়া। আমি অস্ত্র চোখে মিমের দিকে তাকালাম।
মিম তার নজর সরিয়ে নিল। হয়তো নজর মিলাতে মিম নিজেকে সামলে রাখতে পারবে না, তাই নজর নামিয়ে ফেলেছে। মিম জানো, আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন সামনে পিছনে যেদিকেই যাই কারো না কারো কাছে অপরাধী হতে হবে। হোসেন, তুমি নিজেকে সামনের দিকে নিয়ে যাও, আর আমি কিছু মনে করবো না। তুমি মায়াকে বিয়ে করে নাও, তাহলে তুমি অনেক খুশি হবে। সান্ত্বনা দিতেছো? মিম আমাকে কিছু না বলে চুপচাপ বসে রইল। মিমের পাশে বসে থাকতে পারতেছি না, নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে নিজেকে। তখনই মিম বলল, চলো বাসায় যাই, এমনিতেই অনেক রাত হয়ে যাচ্ছে, আর আমরা একসাথে থাকতে পারবো না বলে কি হয়েছে? আমরা তো ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি নাকি? জানি না তোমাকে হারিয়ে খোদার উপরে রাগ করব নাকি এত সুন্দর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তাকে দোষ দিব, এটাই বুঝতেছি না। হয়েছে, এবার চলো বাসায় যাই। তারপর আর কিছু না বলে মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। জানি না আজকে কি হারিয়েছি, তবে নিজের জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি এটা বুঝতে পারতেছি। তবে মায়ের উপর প্রচুর রাগ হলো। তার দরকার বিনিময় ভালোবাসা, তাই তাকে বিনিময়ের ভালোবাসাই দিব। কখনো মনে জায়গা করতে পারবে না। মায়াকে বিনিময় সবকিছু দিব, তার সাথে আমার সম্পর্ক থাকবে শুধু উপকারের বিনিময়ে ভালোবাসা। মায়াকে আর তুই না, এখন থেকে আপনি করে বলবো, কারণ সে সব ভেঙে দিয়েছে শুধু বিনিময়ের ভালোবাসা চেয়ে। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে এক কোণে বসেছিলাম, তখনই মায়া এসে বলল, কিরে, আজকে তোর নায়িকা কোথায়? দেখতে পাচ্ছি না। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। তখনই মায়া আবার বলল, কিরে, কথা কানে যায় না? জি বলেন, আমি শুনতেছি। আমার মুখ থেকে আপনি শুনে মায়া হয়তো চমকে গিয়েছে, ওর মুখের রিয়াকশন এটাই বলতেছে। নিজেকে সামলে নিয়ে মায়া বলল, ওই, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আরে আপনার বাবা আমাদের এত উপকার করেছে, তাহলে আমি আপনাকে তুই বা তুমি কি করে বলি বলেন? খোঁজো দিতেছিস নাকি? আরে না, আপনারা বিনিময়ে আমাকে চেয়েছেন, আমি তো বিয়েতে রাজি হয়ে গিয়েছি, এতে খোঁচা দেওয়ার কি আছে? দেখ, তোর আপনি আমার ভালো লাগতেছে না, আর এসব ঢং বাদ দে। দেখুন, আপনারা উপকার করেছেন তাই সম্মান প্রাপ্য, আর আমি ঢং করতে যাব কেন? আমি তো রিয়েলিটিতে চলতেছি, আর তাই যদি কেউ উপকার করে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ওকে, ডাকতে থাক, আর সম্মান দেওয়া ভালো। বলেই মায়া উঠে চলে গেল। আমি সেই জায়গাতেই বসে রইলাম। এভাবে কেটে গেল কিছুদিন। এর মাঝে বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে, আমার পরীক্ষাও প্রায় শেষ। আমি পরীক্ষার মাঝে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, আর ওরা যা বলে তাতে তাল মিলিয়ে চলতে লাগলাম, কারণ যা হারাবার তা তো হারিয়ে ফেলেছি। হয়তো ওই দিনই জীবনের শেষ দিনটাও কাটিয়ে নিয়েছিলাম। পরীক্ষার শেষ দিনে মায়া সবাইকে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিতে লাগলো। সবাই শকড হলো আমার আর মায়ার বিয়ের কথা শুনে। পরীক্ষা শেষ আজকে, তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আর এক সপ্তাহ পরে বিয়ে। সন্ধ্যায় ঘুম ভাঙলো, মাথায় হাত দিয়ে বুলিয়ে দিতেছে। তাকিয়ে দেখি মায়া, তাই লাফ দিয়ে উঠে বললাম, আপনি এখানে কেন? কেন, আর 10 দিন পর তো এই রুমটা তো আমারও হবে, তাই আগে থেকে এসে অভ্যাস করতেছি। ও হ্যাঁ, তা বলেন আপনার কি সেবা করতে পারি? কিছু করা লাগবে না, তুই এখানে শুয়ে থাক, আমি তোর চুলে পিলি কেটে দিতে ভালো লাগতেছে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম, কারণ জীবনের একটাই লক্ষ্য এখন, তার বিনিময় কিভাবে পূরণ করব। এভাবে কেটে গেল আরো 9 দিন। সবকিছুই ঠিকঠাক চলতেছিল। বিয়েটাও হয়ে গেল আজকে। সবাই মুখে হাসি, আমিও হাসতেছি, তবে সেটা মন থেকে নয়, সবাইকে খুশি রাখার জন্য। মায়াকে নিয়ে বাসায় আসতে আসতে গভীর রাত হয়ে গিয়েছে। সবাই মায়াকে নিয়ে পড়ে আছে, তাই আমি বাহিরে গিয়ে বসে রইলাম। রাতে বাহিরে বসে চাঁদের দিকে তাকিয়েছিলাম, তখনই আব্বু কাঁধে হাত রাখলো। আমি বললাম, আব্বু কিছু বলবে? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না রে। আরে দূর, কি যে বলো না, তোমার সম্মান বাঁচাতে নিজেকে কোরবানি করে দিতে পারি, এটা আর কি। আচ্ছা যা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন রুমে যা। বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া নতুন বউয়ের মতো খাটে বসে আছে, তাই গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি সেবা লাগবে বললে ভালো হতো। মায়া এবার চট করে ঘুমটা খুলে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, নতুন বউয়ের সাথে কি করতে হয় তা জানিস না? জি, বলে দিলে ভালো হতো। নিজের ভিতরের ফিলিংস থেকে যা আসে তা থেকে কর, এটা ওকে বলে দিতে হবে? সরি, আসলে ভিতরের ফিলিংস শব্দটা মারা গিয়েছে, তাই কি করতে হবে বলে দিলে ভালো হয়। মায়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, হয়তো ভাবতেছে এমন ছেলেটা কবে বদলে গেল। কিছুক্ষণ পর আমাকে বলল, কিছু করতে হবে না, এসে শুয়ে পড়। জি ঠিক আছে, বলেই গিয়ে খাটের একপাশে শুয়ে গেলাম। মায়া চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়া আমার বুকে মাথা রাখলো।
আমি চুপচাপ মরার মতো পড়ে রইলাম। তখন মায়া বলল, আমাকে জড়িয়ে ধর। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরলাম। তারপর মায়া চুপচাপ ঘুমিয়ে গেল। আমার চোখে ঘুম নেই, শুধু একটা কথাই মাথায় নাড়া দিতেছে। সবার মন রাখতে গিয়ে একজনের মন ভেঙে দিলাম আমি। এই অপরাধের ক্ষমা কোথায় থেকে পাবো? আর মায়া ফিলিংসের কথা বলছে, সে নিজে জানে না ফিলিংসগুলো শুধু একজনকে ঘিরে, আর সেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। এসব হাজারো চিন্তা করতে লাগলাম, আর চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো। কখন যে সকাল হয়ে গেল নিজেও জানি না। হঠাৎ মায়ার বুকের মাঝে নড়াচড়া দিয়ে উঠল। বুঝলাম মায়ার ঘুম ভাঙতেছে। আমি হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ঘুমের ভান ধরে চোখটা বন্ধ করে নিলাম। মায়া উঠেই নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর হঠাৎ